16 বছরের অর্ক জানে একটা লোক তাকে অনুসরণ করছে সব সময়, স্কুলে, বাজারে, রাতে ঘরে। কিন্তু শুধু সে দেখতে পায়, আর কেউ না। লোকটা কিছু করে না, শুধু দেখে। মুখে একটা কষ্টের ভাব, কিন্তু সেই কষ্টের মুখ অর্কের চেনা। মনে হয় কোথাও দেখেছে। একদিন রাতে সেই লোক জানলার সামনে দাঁড়িয়েছিল। সেবার মুখ স্পষ্ট ছিল। অর্ক চিনতে পেরেছিল, কিন্তু হতে পারে না, কারণ এই মুখ 5 বছর আগে মারা গেছে। এই লোক তার বাবা হতে পারে না। কলকাতার উত্তরের পাড়াগুলো আলাদা। দক্ষিণের মতো চওড়া রাস্তা নেই, বড় বাড়ি নেই। এখানে গলি আছে, সরু, বাঁকানো। দুই পাশে পুরনো বাড়ি, দেওয়ালে শেওলা, জানলায় করাত, ছাদে জামা কাপড়। সকালে মাছওয়ালার ডাক, বিকেলে চায়ের দোকানে আড্ডা, রাতে গলির মুখে একটা হলুদ আলো। এই পাড়ায় মানুষ একে অপরকে চেনেন, কিন্তু সবার ঘরের ভেতরের কথা জানেন না। ঘরের ভেতরে কি হচ্ছে সেটা ঘরের মানুষেরই জানার কথা, কিন্তু কখনো কখনো ঘরের ভেতরের কথা বাইরে আসে চিঠি হয়ে। চিঠিটা এসেছিল 15 দিন আগে। সুরেশ মজুমদার লিখেছিলেন, হাতের লেখা কাপা কিন্তু স্পষ্ট। বয়স্ক মানুষের হাতের লেখা, প্রতিটা অক্ষরে একটা যত্ন আছে, কিন্তু সেই যত্নের নিচে একটা ভয় আছে, বোঝা যাচ্ছে। সুরেশবাবু লিখেছিলেন তার নাতি অর্কর কথা। অর্কর বয়স 16। বাবা মারা গেছেন 5 বছর আগে, মা আরও আগে। অর্ক সুরেশবাবুর কাছেই মানুষ। ভালো ছেলে ছিল, পড়াশোনায় ভালো, শান্ত। কিন্তু গত 6 মাস ধরে পাল্টে যাচ্ছে। খারাপ দলে মিশছে, স্কুলে যাচ্ছে না, রাতে দেরি করে ফেরে, কখনো ফেরে না। কিন্তু সুরেশবাবু চিঠিতে আরেকটা কথা লিখেছিলেন, সেটাই তারানাথের মনোযোগ টেনেছিল। লিখেছিলেন, অর্ক বলে একটা লোক তাকে অনুসরণ করছে সব সময়, কিন্তু শুধু অর্ক দেখতে পায়, আর কেউ না। অর্ক ভয় পাচ্ছে কিনা জিজ্ঞেস করলে বলে না, বলে লোকটা কিছু করে না, শুধু দেখে। কিন্তু সেই দেখার মধ্যে কি আছে সেটা অর্ক বলতে পারে না। সুরেশবাবু শেষে লিখেছিলেন, আমার বয়স হয়েছে, একা মানুষ, এই ছেলেটাই সব, যদি কিছু করতে পারেন। তারানাথ চিঠি পড়ে হরিপদকে বলেছিলেন, পরশু কলকাতা। হরিপদ বলেছিল, উত্তর কলকাতা? তারানাথ বলেছিলেন, হ্যাঁ। হরিপদ কিছু বলেনি। কলকাতায় পৌঁছে সেই পাড়ায় গেলেন। সুরেশবাবুর বাড়ি পুরনো, দোতলা, নিচে একটা বৈঠকখানা, উপরে থাকার ঘর, সিঁড়ি কাঠের, পুরনো, শব্দ হয় উঠলে। সুরেশবাবু দরজায় দাঁড়িয়েছিলেন। তারানাথকে দেখে ভেতরে নিয়ে গেলেন। বয়স্ক মানুষ, মুখে পলি রেখা, চোখে চশমা, কিন্তু চোখে একটা তীক্ষ্ণতা আছে। সব দেখেন এই চোখ। বসলেন, চা এলো। সুরেশবাবু বললেন, অর্ক এখন স্কুলে? তারানাথ বললেন, যায় আজকাল। সুরেশবাবু বললেন, মাঝে মাঝে। সেদিন বললাম না, গেলে খাওয়া বন্ধ, গেছে। তারানাথ বললেন, কতদিন ধরে এই পরিবর্তন লক্ষ্য করছেন? সুরেশবাবু বললেন, ঠিক বলতে পারবো না, ধীরে ধীরে। প্রথমে ভেবেছিলাম বয়সের দোষ, 16 বছর বয়সে ছেলেরা এরকম হয়। কিন্তু যতদিন গেছে বুঝলাম এটা শুধু বয়সের দোষ নয়। তারানাথ বললেন, সেই লোকটার কথা প্রথম কবে বলল? সুরেশবাবু বললেন, 3 মাস আগে। রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠল। ঘরে গিয়ে দেখি বিছানায় বসে আছে।
ভয়ে কাঁপছে। বললাম, কি হয়েছে? বলল, একটা লোক জানলার বাইরে দাঁড়িয়েছিল, দোতলার জানলা, বাইরে কিছু নেই। তারানাথ বললেন, তারপর? সুরেশবাবু বললেন, তারপর থেকে প্রায়ই বলে, রাস্তায় দেখে, বাজারে দেখে, স্কুলে দেখে, কিন্তু আর কেউ দেখে না। তারানাথ বললেন, লোকটা কেমন দেখতে বলেছে? সুরেশবাবু একটু চুপ করলেন, তারপর বললেন, এটাই অদ্ভুত। অর্ক বলে লোকটার মুখ পরিষ্কার নয়, ঝাপসা, কিন্তু চেহারায় একটা কষ্টের ভাব আছে সব সময়। তারানাথ বললেন, অর্কর বাবার কথা বলুন। সুরেশবাবু চমকালেন, বললেন, কেন? তারানাথ বললেন, বলুন। সুরেশবাবু চায়ের কাপে চুমুক দিলেন, তারপর বললেন, আমার ছেলে নিতাই, অর্কর বাবা, 5 বছর আগে মারা গেছে একটা ঘটনায়। তারানাথ বললেন, কি ঘটনা? সুরেশবাবু বললেন, এই পাড়ায় একটা বিবাদ ছিল, পুরনো বিবাদ, জমি নিয়ে। নিতাই সেই বিবাদে জড়িয়ে পড়েছিল। একদিন রাতেতে ফেরার পথে মার খেয়েছিল। হাসপাতালে নিয়ে গেছিলাম, কিন্তু বাঁচেনি। তারানাথ বললেন, কারা মেরেছিল? সুরেশবাবু বললেন, জানি, কিন্তু প্রমাণ ছিল না, পুলিশ কিছু করেনি। তারানাথ বললেন, সেই মানুষগুলো এখন কোথায়? সুরেশবাবু বললেন, এই পাড়াতেই, 3 গলি দূরে, হারান ঘোষ, তার দল। তারানাথ চুপ করে বসে রইলেন। অনেক কিছু মিলছে, কিন্তু এখনো অনেক কিছু অজানা। সেই আকৃতি কি নিতাইয়ের আত্মা, নাকি অন্য কিছু? এবং সেই আত্মা যদি থাকে, তাহলে কেন, কি চায়? বিকেলে অর্ক ফিরল। তারানাথ দেখলেন 16 বছরের ছেলে, কিন্তু বয়সের চেয়ে বড় দেখাচ্ছে। চোখে একটা কঠোরতা আছে। যে বয়সে চোখে স্বপ্ন থাকার কথা, সেখানে একটা ক্লান্তি। তারানাথকে দেখে থামল, বলল, কে? সুরেশবাবু বললেন, পরিচিত, বস। অর্ক বসল, তারানাথের দিকে তাকালো। সেই চোখে একটা সন্দেহ। তারানাথ বললেন, স্কুল কেমন? অর্ক বলল, ভালো। তারানাথ বললেন, বন্ধুরা কেমন? অর্ক বলল, ভালো। তারানাথ বললেন, সেই লোকটা আজ দেখেছ? অর্ক চমকালো, সুরেশবাবুর দিকে তাকালো। সুরেশবাবু কিছু বললেন না। অর্ক বলল, আপনি জানেন? তারানাথ বললেন, হ্যাঁ, বলো। অর্ক একটু চুপ করল, তারপর বলল, আজ স্কুলে দেখেছি, মাঠের কোণায় দাঁড়িয়েছিল, আমার দিকে তাকিয়ে। তারানাথ বললেন, ভয় লাগে? অর্ক বলল, প্রথম প্রথম লাগতো, এখন লাগে না। মানে লাগে, কিন্তু অন্যরকম ভয়। তারানাথ বললেন, কিরকম? অর্ক বলল, মনে হয় লোকটা আমাকে দেখছে, কারণ সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তারানাথ বললেন, লোকটার মুখ কি কখনো স্পষ্ট দেখেছ? অর্ক একটু ভাবল, বলল, একবার রাতে ঘুম থেকে উঠে দেখি জানলার সামনে দাঁড়িয়ে, সেবার মুখ স্পষ্ট ছিল। তারানাথ বললেন, চিনতে পেরেছিলে? অর্ক চুপ করে রইল। তারানাথ বললেন, চিনেছিলে? অর্ক বলল, মনে হয়েছিল, কিন্তু হতে পারে না।
তারানাথ বললেন, কেন হতে পারে না? অর্ক বলল, কারণ যাকে মনে হয়েছিল সে 5 বছর আগে মারা গেছেন। ঘরে একটা নিস্তব্ধতা নামল। সুরেশবাবু চোখ নামালেন। তারানাথ বললেন, তোমার বাবার মতো দেখতে? অর্ক মাথা নাড়ল। তারানাথ বললেন, ঠিক আছে, আজ রাতে আমি এখানে থাকব। অর্ক একটু অবাক হল, কিন্তু কিছু বলল না। রাতে খাওয়ার পরে তারানাথ বসার ঘরে বসলেন, হরিপদ পাশে। সুরেশবাবু উপরে গেলেন। অর্ক এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। তারানাথ মালায় হাত দিলেন। মন্ত্র পড়লেন মনে মনে। ঘরে একটা শান্তি আছে, কিন্তু সেই শান্তির নিচে একটা টান আছে, হালকা কিন্তু আছে। তারানাথ অনুভব করছেন। হরিপদ বলল, কিছু আছে? তারানাথ বললেন, আছে, কিন্তু সাধারণ নয়। হরিপদ বলল, মানে? তারানাথ বললেন, এটা ভয়ঙ্কর সত্তা নয়, অন্তত এই মুহূর্তে, কিন্তু একটা উপস্থিতি আছে। হরিপদ বলল, অর্কর বাবা? তারানাথ বললেন, হয়তো, কিন্তু শুধু তার আত্মা হলে এত জটিলতা থাকার কথা নয়। রাত বাড়ল। 11টা, 12টা। হরিপদ ঘুমিয়ে পড়ল। তারানাথ জেগে রইলেন। রাত 1টার দিকে কিছু একটা পাল্টে গেল। বাড়ির বাতাস পাল্টালো, সামান্য, কিন্তু তারানাথ অনুভব করলেন। উপরে একটা শব্দ হলো, হালকা। তারানাথ উঠলেন, সিঁড়ি দিয়ে উপরে গেলেন। করিডোর। অর্কর ঘরের দরজা ভেজানো, ভেতরে আলো নেই, কিন্তু জানলা দিয়ে চাঁদের আলো আসছে। তারানাথ দরজার কাছে গেলেন, ভেতরে তাকালেন। অর্ক বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, কিন্তু বিছানার পাশে একটা আকৃতি দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় আবছা, কিন্তু আছে একটা মাঠটা মানুষের আকৃতি। অর্কর দিকে তাকিয়ে তারানাথ মালায় হাত দিলেন। আকৃতিটা নড়ল না। তারানাথ ঘরে ঢুকলেন। আকৃতি ঘুরল তারানাথের দিকে। তারানাথ দেখলেন মুখ ঝাপসা, কিন্তু চেহারা আছে, এবং সেই চেহারায় সুরেশবাবুর ছেলে নিতাইয়ের ছায়া আছে। যে ছবি সুরেশবাবু বিকেলে দেখিয়েছিলেন সেই ছবির সাথে মিল আছে। কিন্তু শুধু নিতাই নয়, সেই চেহারার ভেতরে আরেকটা ভাব আছে, যেন দুটো সত্তা একসাথে, একটা নিতাই আরেকটা অন্য কিছু। তারানাথ বললেন, নিতাই? আকৃতি কাঁপল। তারানাথ বললেন, তুমি কি নিতাই মজুমদার? আকৃতি থেকে কোনো শব্দ বেরোল না, কিন্তু সেই ঝাপসা মুখে একটা ভাব এলো, কষ্টের ভাব। তারানাথ এগোলেন। আকৃতি পিছিয়ে গেল জানলার দিকে। তারানাথ বললেন, ভয় নেই। আকৃতি থামল। তারানাথ কাছে গেলেন, মালা সামনে ধরলেন, মন্ত্র পড়লেন। আকৃতির মুখের সেই দ্বিতীয় ভাব বেরিয়ে এলো। নিতাইয়ের ভাবটা চাপা পড়ে গেল, সেই অন্য ভাব। তারানাথ থামলেন। সেই অন্য ভাবে একটা রাগ আছে, তীব্র, এবং সেই রাগ তারানাথের দিকে। আকৃতি হঠাৎ এগিয়ে এলো। তারানাথ সরলেন। আকৃতির হাত তারানাথের কাঁধ স্পর্শ করল। সেই স্পর্শে একটা ঠান্ডা, তীব্র। তারানাথ মালা সামনে ধরলেন। আকৃতি পিছিয়ে গেল।
তারানাথ মন্ত্র পড়লেন। আকৃতি আরও পিছিয়ে গেল জানলায়, তারপর মিলিয়ে গেল। তারানাথ দাঁড়িয়ে রইলেন। অর্ক এখনো ঘুমাচ্ছে। তারানাথ কাঁধে হাত দিলেন। সেই স্পর্শের ঠান্ডা দাগ আছে, জ্বালা করছে। নিচে নামলেন। হরিপদ জেগে উঠেছিল। বলল, কি হলো? তারানাথ বললেন, দেখলাম। হরিপদ বলল, কি? তারানাথ বললেন, দুটো সত্তা একসাথে, একটা নিতাই আর একটা অন্য কিছু। হরিপদ বলল, মানে? তারানাথ বললেন, নিতাইয়ের আত্মার সাথে আরেকটা সত্তা আছে। সেটা নিতাইকে ব্যবহার করছে, এবং সেটা শুধু অর্ককে দেখার জন্য আসছে না, অন্য উদ্দেশ্য আছে। হরিপদ বলল, কি উদ্দেশ্য? তারানাথ বললেন, এখনো জানি না, কিন্তু জানতে হবে। বসলেন। কাঁধের জ্বালা এখনো আছে, সেই ঠান্ডা স্পর্শের দাগ। তারানাথ মালায় হাত দিলেন। এই সত্তা শুধু নিতাইয়ের আত্মা নয়, নিতাইয়ের মৃত্যুর সাথে যে বিবাদ জড়িত, সেই বিবাদের সাথে কোনো সংযোগ আছে। হারান ঘোষ সেই মানুষ, এবং সেই মানুষের পেছনের কোনো শক্তি। কাল সকালে সুরেশবাবুকে আরও কথা জিজ্ঞেস করতে হবে, এবং অর্ককেও। বাইরে কলকাতার রাত, দূরে ট্রামের শব্দ। তারানাথ বসে রইলেন ভোরের আলো আসার আগে পর্যন্ত। সকালে তারানাথ একা বেরোলেন। হরিপদকে বললেন থাকতে, সুরেশবাবুর বাড়িতে অর্কর উপরে নজর রাখতে। পাড়ার গলি ধরে হাঁটলেন। সকালের কলকাতা। চায়ের দোকান খুলেছে, সবজিওয়ালা এসেছে, স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে। সাধারণ সকাল, কিন্তু তারানাথের মাথায় রাতের সেই আকৃতি। দুটো সত্তা একসাথে, নিতাই এবং অন্য কিছু। এই অন্য কিছুটা কে, এবং কেন নিতাইয়ের আত্মার সাথে আছে? তারানাথ পাড়ার পুরনো মানুষদের খুঁজলেন। প্রতিটা পাড়ায় এমন কেউ থাকেন যিনি সব জানেন, সব দেখেন। কথা বলেন না সহজে, কিন্তু বললে সব বলেন। চায়ের দোকানের পাশে একটা পুরনো বেঞ্চে বসেছিলেন একজন। বয়স ৮০-র কম হবে না। ধুতি পাঞ্জাবি, মাথায় সাদা চুল, হাতে লাঠি, চোখে মোটা চশমা। তারানাথ পাশে বসলেন। বললেন, চা খাবেন? বৃদ্ধ বললেন, খাই। ২ কাপ চা এলো। তারানাথ বললেন, এই পাড়ায় কতদিন? বৃদ্ধ বললেন, জন্ম থেকে ৭৫ বছর। তারানাথ বললেন, নিতাই মজুমদারকে চিনতেন? বৃদ্ধ চায়ের কাপ নামালেন। বললেন, চিনতাম। ভালো ছেলে ছিল, কিন্তু জড়িয়ে পড়েছিল। তারানাথ বললেন, কিভাবে জড়াল? বৃদ্ধ বললেন, হারানের জমি, পুরনো বিবাদ। নিতাই পাড়ার দুর্বল মানুষদের পক্ষ নিয়েছিল। হারান সেটা সহ্য করেনি। তারানাথ বললেন, হারান ঘোষ কেমন মানুষ? বৃদ্ধ একটু চুপ করলেন, তারপর বললেন, বাইরে থেকে সাধারণ মানুষ, কিন্তু ভেতরে ভেতরে অন্যরকম। অনেক বছর আগে থেকে হারান একটা কাজ করে। তারানাথ বললেন, কি কাজ? বৃদ্ধ আস্তে বললেন, তন্ত্র, কালো বিদ্যা। এই পাড়ায় কেউ বলে না, কিন্তু জানে। হারান অনেক কিছু জানে। তারানাথ বললেন, নিতাইয়ের মৃত্যুর সাথে সেই বিদ্যার সংযোগ আছে? বৃদ্ধ তারানাথের দিকে তাকালেন চশমার ভেতর দিয়ে। বললেন, তুমি কে? তারানাথ পরিচয় দিলেন। বৃদ্ধ একটু ভাবলেন,
তারপর বললেন, শুনেছি তোমার কথা, বসো। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। বৃদ্ধ বললেন, নিতাইকে সেই রাতে মেরেছিল হারানের লোক, সেটা সবাই জানে। কিন্তু এর বাইরেও একটা কথা আছে। নিতাই মারা যাওয়ার আগে হারানের একটা জিনিস নষ্ট করে দিয়েছিল। তারানাথ বললেন, কি জিনিস? বৃদ্ধ বললেন, হারান একটা তান্ত্রিক কাজ করছিল দীর্ঘদিন ধরে। সেই কাজে একটা বিশেষ সত্তাকে বশ করার চেষ্টা করছিল। নিতাই জানতে পেরেছিল এবং সেই কাজের একটা গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট করে দিয়েছিল। হারান সেটা সহ্য করেনি। তারানাথ বললেন, সেই সত্তা বশে এসেছিল? বৃদ্ধ বললেন, জানি না, তবে নিতাই মারা যাওয়ার পরে হারানের একটা পরিবর্তন হয়েছিল। আগে যা ছিল তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠল। পাড়ায় আরো বেশি প্রভাব, মানুষ ভয় পায়। তারানাথ চা শেষ করলেন, উঠলেন। বৃদ্ধ বললেন, ছেলেটার জন্য এসেছ? তারানাথ বললেন, হ্যাঁ। বৃদ্ধ বললেন, সাবধানে, হারান সাধারণ মানুষ নয়। তারানাথ বললেন, জানি। সুরেশবাবুর বাড়িতে ফিরে এলেন। সুরেশবাবু একা বসেছিলেন। অর্ক স্কুলে গেছে হরিপদ পাশে। তারানাথ বসলেন, বললেন, হারান ঘোষ তান্ত্রিক বিদ্যা চর্চা করে। সুরেশবাবু বললেন, জানি, অনেকে বলে। তারানাথ বললেন, নিতাই তার একটা কাজ নষ্ট করেছিল, সেটা কি ছিল বলতে পারবেন? সুরেশবাবু একটু চুপ করলেন, তারপর বললেন, নিতাই আমাকে বলেছিল হারান তার বাড়ির নিচের ঘরে একটা কাজ করছিল রাত 3টের পরে। নিতাই একদিন দেখে ফেলেছিল ঘরে একটা মাটির পাত্র, সেই পাত্রে কিছু একটা আছে। হারান সেই পাত্রের সামনে বসে মন্ত্র পড়ছিল। তারানাথ বললেন, নিতাই কি করেছিল? সুরেশবাবু বললেন, পাত্রটা ভেঙে দিয়েছিল সেই রাতে। হারান তখন ঘরে ছিল না। পরদিন হারান জানতে পারে এবং সেদিন সন্ধ্যায় নিতাই মার খায়। তারানাথ বুঝলেন, নিতাই হারানের একটা তান্ত্রিক কাজ নষ্ট করেছিল, কিন্তু সেই কাজটা কি পুরোপুরি নষ্ট হয়েছিল নাকি কিছু অংশ রয়ে গিয়েছিল? এবং সেই অবশিষ্ট শক্তি কি এখন নিতাইয়ের আত্মার সাথে জড়িয়ে গেছে? তারানাথ বললেন, নিতাই মারা যাওয়ার পরে বাড়িতে কোনো অস্বাভাবিক ঘটনা হয়েছিল? সুরেশবাবু বললেন, প্রথম দিকে না, কিন্তু বছর 2 পরে থেকে। অর্ক মাঝে মাঝে ঘুমের মধ্যে কাঁদতো। জিজ্ঞেস করলে কিছু বলতো না। রান্নাঘরে মাঝে মাঝে আওয়াজ, কিন্তু আমি পাত্তা দিইনি। বুড়ো মানুষ, একা থাকি। তারানাথ বললেন, হারান ঘোষ কি জানে অর্ক আছে? সুরেশবাবু বললেন, জানে। এই পাড়ায় সবাই সবাইকে চেনে। তারানাথ বললেন, অর্কর সাথে কোনোদিন কথা বলেছে? সুরেশবাবু বললেন, একবার, মাস 6 আগে গলিতে দেখা হয়েছিল। হারান অর্কর মাথায় হাত দিয়েছিল। অর্ক বলেছিল লোকটার হাত ঠান্ডা ছিল। তারানাথের মনে একটা কথা এলো, 6 মাস আগে থেকে অর্কর পরিবর্তন শুরু হয়েছে এবং হারান 6 মাস আগে অর্কর মাথায় হাত দিয়েছিল। কাকতাল নয়। তারানাথ বললেন, অর্ক কখন ফিরবে? সুরেশবাবু বললেন, 2টো নাগাদ। তারানাথ বললেন, ফিরলে আমাকে ডাকবেন। উপরে গেলেন অর্কর ঘরে। ঘর পরিষ্কার, বিছানা গোছানো, টেবিলে বই, কিন্তু বইগুলো পুরনো, ধুলো পড়েছে, অনেকদিন খোলা হয়নি। দেওয়ালে একটা ছবি, পুরনো, একটা পরিবারের ছবি, বাবা মা
এবং ছোট অর্ক। অর্কর বাবা নিতাইয়ের মুখ দেখলেন তারানাথ। রাতে যে আকৃতি দেখেছিলেন তার সাথে মিল আছে, কিন্তু রাতের আকৃতিতে অন্য কিছু ছিল। নিতাইয়ের ভাবের পাশে আরেকটা ভাব, যেন নিতাইয়ের মুখে অন্য কেউ থাকছে। তারানাথ ঘর থেকে বেরিয়ে এলেন। দুপুরে অর্ক ফিরল। তারানাথ বললেন, বসো। অর্ক বসল। তারানাথ বললেন, আজ স্কুলে দেখেছ তাকে? অর্ক বলল, হ্যাঁ। তারানাথ বললেন, কোথায়? অর্ক বলল, ক্লাসের বাইরে, জানালার সামনে দাঁড়িয়েছিল। ক্লাসে বাকি সবাই পড়ছিল, আমি দেখছিলাম। তারানাথ বললেন, সে কি কিছু করেছিল? অর্ক বলল, হাত তুলেছিল। তারানাথ বললেন, কিভাবে? অর্ক বলল, এইভাবে, যেন থামতে বলছে আমাকে। তারানাথ বললেন, তুমি কি বুঝেছিলে কি থামতে বলছে? অর্ক মাথা নাড়ল। তারানাথ বললেন, কি? অর্ক চুপ করে রইল। তারানাথ বললেন, বলো। অর্ক বলল, আজ রাতে রমেশরা একটা কাজ করবে। আমিও যাব বলেছিলাম, কিন্তু সেই লোকটার হাত দেখে মনে হলো যেন বলছে যেও না। তারানাথ বললেন, কি কাজ? অর্ক চুপ করল। তারানাথ বললেন, আমাকে বলো। অর্ক বলল, একটা দোকানে ঢুকবে রাতে, মালপত্র নিয়ে আসবে। তারানাথ বুঝলেন চুরি। বললেন, তুমি যাবে না? অর্ক বলল, কিন্তু রমেশ। তারানাথ বললেন, যাবে না। অর্ক তারানাথের দিকে তাকালো, কিছু একটা বলতে চাইল, তারপর চুপ করে গেল। তারানাথ বললেন, হারান ঘোষকে চেনো? অর্ক বলল, হ্যাঁ, পাড়ার লোক। তারানাথ বললেন, সে তোমার মাথায় হাত দিয়েছিল একদিন? অর্ক বলল, হ্যাঁ, মাস 6 আগে। তারানাথ বললেন, সেদিনের পরে কি মনে হয়েছিল? অর্ক একটু ভাবল, তারপর বলল, সেদিন থেকে মাথায় একটা শব্দ আসে মাঝে মাঝে, কে যেন বলছে, কিন্তু কি বলছে বুঝি না। তারানাথ বললেন, ভালো কথা বলছে না খারাপ? অর্ক বলল, মনে হয় খারাপ, কারণ সেই শব্দ আসলে মনে হয় কিছু একটা করতে, যেটা করা ঠিক না। তারানাথ উঠলেন, বললেন, আজ রাতে ঘরে থাকবে। অর্ক মাথা নাড়ল। বিকেলে তারানাথ একা বসে ভাবলেন, ছবিটা স্পষ্ট হচ্ছে। হারান ঘোষ একটা সত্তাকে বশ করার চেষ্টা করছিল। নিতাই সেই কাজ নষ্ট করে দিয়েছিল। হারান নিতাইকে মেরে ফেলেছিল, কিন্তু সেই কাজটা পুরোপুরি নষ্ট হয়নি। সেই অসম্পূর্ণ তান্ত্রিক কাজের একটা শক্তি নিতাইয়ের আত্মার সাথে আটকে গেছে। নিতাই মারা যাওয়ার পরে তার আত্মা মুক্ত হতে পারেনি। সেই শক্তি তাকে আটকে রেখেছে, এবং হারান 6 মাস আগে অর্কর মাথায় হাত দিয়ে কিছু একটা করেছে। সেই স্পর্শের মাধ্যমে অর্কর মধ্যে একটা প্রভাব ঢুকিয়ে দিয়েছে। সেই প্রভাব অর্ককে অন্ধকারের দিকে টানছে, কিন্তু নিতাইয়ের আত্মা অর্ককে সতর্ক করছে, বাধা দিচ্ছে। নিতাই চান না ছেলে অন্ধকারে যাক। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। কিন্তু নিতাইয়ের আত্মার সাথে সেই শক্তিও আছে। সেই শক্তি কখনো নিতাইকে সামনে আসতে দেয়, কখনো নিজে সামনে আসে। তারানাথ বুঝলেন
শুধু সেই শক্তিকে শেষ করলেই হবে না, হারানকেও শেষ করতে হবে, কারণ হারানই এই সব কিছুর মূল। সন্ধ্যায় তারানাথ হরিপদকে বললেন, আজ রাতে অর্কর ঘরে থাকতে হবে, সে যেন বাইরে না যায়। হরিপদ বলল, আর আপনি? তারানাথ বললেন, আমি অন্য কাজে। হরিপদ বলল, কোথায়? তারানাথ বললেন, হারান ঘোষের বাড়ি। হরিপদ বলল, একা? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ বলল, বিপদ আছে? তারানাথ বললেন, আছে। হরিপদ বলল, সাবধানে। রাত 10টায় তারানাথ বেরোলেন। 3 গলি দূরে হারান ঘোষের বাড়ি, দোতলা, পুরনো, কিন্তু রাতের আলোয় অন্যরকম দেখাচ্ছে। বাইরে দুটো হলুদ বাল্ব। তারানাথ দরজার সামনে দাঁড়ালেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। বাড়ি থেকে একটা উপস্থিতি আসছে, তীব্র। তারানাথ চেনেন এই উপস্থিতি, কালো বিদ্যার উপস্থিতি। দরজায় কড়া নাড়লেন। একটু পরে দরজা খুলল। হারান ঘোষ। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু চেহারায় বয়সের চেয়ে বেশি শক্তি। মোটা শরীর, মাথায় কম চুল, চোখ ছোট কিন্তু তীক্ষ্ণ। তারানাথকে দেখল, একটু থামল, তারপর বলল, কে? তারানাথ বললেন, কথা আছে। হারান দরজায় দাঁড়িয়ে রইল, ভেতরে ডাকল না। তারানাথ বললেন, নিতাই মজুমদারের কথা। হারানের চোখে কিছু একটা পাল্টালা, বলল, সেই তো মরে গেছে। তারানাথ বললেন, মরে গেছে, কিন্তু তার আত্মা যায়নি। হারান হাসল, বলল, আপনি কে, তান্ত্রিক? তারানাথ বললেন, হ্যাঁ। হারান বলল, কে চান? তারানাথ বললেন, অর্ককে ছেড়ে দাও। হারানের মুখে হাসি, বলল, কি বলছেন বুঝতে পারছি না। তারানাথ বললেন, বুঝতে পারছ। 6 মাস আগে তুমি ছেলেটার মাথায় হাত দিয়েছিলে, সেই স্পর্শে কিছু ঢুকিয়ে দিয়েছিলে। হারান চুপ করল, চোখে আর হাসি নেই। তারানাথ বললেন, নিতাইয়ের ছেলেকে ব্যবহার করার চেষ্টা করছো, কারণ নিতাই তোমার কাজ নষ্ট করেছিল। হারান বলল, প্রমাণ আছে? তারানাথ বললেন, তোমার সাথে প্রমাণের কথা বলতে আসিনি, সতর্ক করতে এসেছি। হারান বলল, সতর্ক? তারানাথ বললেন, হ্যাঁ, অর্ককে ছেড়ে দাও, এখনো সময় আছে। হারান হাসল। এইবার সেই হাসিতে একটা বিপজ্জনক ভাব আছে। বলল, আপনি চলে যান, আমার সাথে শত্রুতা করা ঠিক হবে না। তারানাথ বললেন, শত্রুতা তুমি শুরু করেছ। দরজা বন্ধ হলো। তারানাথ ফিরলেন। হরিপদ দরজায় ছিল, জিজ্ঞেস করল, কি হলো? তারানাথ বললেন, সতর্ক করলাম, মানবে না। হরিপদ বলল, তাহলে? তারানাথ বললেন, তাহলে কাল থেকে আসল কাজ। রাতে শোয়ার আগে তারানাথ পুঁথি পড়লেন, সেই বিশেষ পাতা, একটা আত্মার উপরে অন্য শক্তির প্রভাব কাটানোর মন্ত্র, দীর্ঘ মন্ত্র, জটিল। তারানাথ পড়লেন, মাথায় পো গেঁথে নিলেন, এবং আরেকটা মন্ত্র, হারানের মতো মানুষের বিরুদ্ধে যে কালো বিদ্যা চর্চা করে, তার বিরুদ্ধে যাওয়ার মন্ত্র। রাত বাড়লে তারানাথ ঘুমালেন না। মাঝরাতে উপরে গেলেন, অর্কর ঘরে উঁকি দিলেন। অর্ক ঘুমাচ্ছে, হরিপদ পাশে বসে জেগে আছে। তারানাথ নিচে ফিরলেন,
কিন্তু যাওয়ার আগে করিডোরে থামলেন। সেই আকৃতি দেওয়ালের কাছে, হালকা ছায়ার মতো, কিন্তু আছে। তারানাথ বললেন, নিতাই। আকৃতি নড়ল। তারানাথ বললেন, তুমি কি শুনতে পাচ্ছে? আকৃতি থেকে কোনো শব্দ নেই, কিন্তু একটা ভাব আছে সেই মুখে, কষ্টের ভাব। তারানাথ বললেন, তোমার ছেলে ভালো আছে? আমি আছি। আকৃতির সেই কষ্টের ভাবে একটু পরিবর্তন এলো। তারপর আবার সেই অন্য ভাব, রাগ, তারানাথের দিকে। কিন্তু এইবার তারানাথ সরলেন না। বললেন, তোমার উপরে যে শক্তি আছে সেটা তুমি নয়, সেটা হারানের। আমি সেটা সরাবো। আকৃতি কাঁপল, তারপর মিলিয়ে গেল। তারানাথ বসার ঘরে এলেন, বসলেন। কাল রাতে দুটো কাজ একসাথে, নিতাইয়ের আত্মা থেকে সেই শক্তি সরানো এবং হারানের প্রভাব থেকে অর্ককে মুক্ত করা। কিন্তু হারান জেনে গেছে তারানাথ এসেছেন, সে এখন প্রস্তুত হবে। তারানাথ মালায় হাত দিলেন। বাইরে কলকাতার রাত, দূরে কুকুরের ডাক। এই পাড়ায় রাতে মানুষ নেই, শুধু পুরনো বাড়ি, পুরনো কলি এবং একটা পুরনো শত্রুতা। তারানাথ অপেক্ষা করলেন। পরদিন সকালে তারানাথ ঘুম থেকে উঠলেন ভোরের আলো আসার আগে। বাইরে এখনো অন্ধকার, পাড়া ঘুমাচ্ছে। শুধু দূরে একটা কুকুর ডাকছে থেমে থেমে। তারানাথ মুখ ধুলেন, বসলেন। গুরুর পুঁথির সেই পাতা বের করলেন, আবার পড়লেন। মন্ত্র মাথায় গেঁথে নিলেন। এই মন্ত্র দুই ভাগে পড়তে হবে। প্রথম ভাগে আত্মার উপরের শক্তি দুর্বল হবে, দ্বিতীয় ভাগে সেই শক্তি আলাদা হবে, তারপর বিনাশ। কিন্তু সেই শক্তি আলাদা হওয়ার আগে সে আক্রমণ করবে, এবং হারান ঘোষ কি করবে সেটা জানা নেই। হরিপদ উঠেছিল, চা বানালো। তারানাথ বললেন, আজ রাতে কাজ হবে। হরিপদ বলল, দুটো কাজ একসাথে? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ বলল, পারবেন? তারানাথ বললেন, পারতে হবে। সকালে অর্ক ঘুম থেকে উঠল। তারানাথ দেখলেন অর্কর মুখে ক্লান্তি, ঘুমের মধ্যে বিশ্রাম হয়নি, চোখ লাল। তারানাথ বললেন, রাতে ঘুম হয়নি? অর্ক বলল, হয়েছে, কিন্তু স্বপ্ন দেখেছি। তারানাথ বললেন, কি স্বপ্ন? অর্ক বলল, রমেশরা ডাকছিল, বলছিল আসতে। আমি যেতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। মনে হচ্ছিল কেউ পা ধরে রেখেছে। তারানাথ বললেন, স্বপ্নে কি সেই লোকটাকে দেখেছিলে? অর্ক একটু ভাবল, বলল, হ্যাঁ দেখেছিলাম, কিন্তু স্বপ্নে সে স্পষ্ট ছিল। তারানাথ বললেন, স্পষ্ট মানে? অর্ক বলল, মুখ দেখা যাচ্ছিল, চোখে জল ছিল। তারানাথ চুপ করলেন। নিতাইয়ের আত্মা অর্কের স্বপ্নে ঢুকছে। সরাসরি কথা বলতে পারছে না, কিন্তু স্বপ্নে আসছে, বাধা দিচ্ছে। তারানাথ বললেন, আজ স্কুলে যাবে না। অর্ক বলল, কেন? তারানাথ বললেন, আজ বাড়িতে থাকবে। অর্ক বলল, রমেশ আসবে? তারানাথ বললেন, রমেশ আসুক, তুমি যাবে না। অর্ক তারানাথের দিকে তাকালো, কিছু একটা বলতে চাইল। তারানাথ বললেন, অর্ক, তুমি কি জানতে চাও কে সেই লোকটা? অর্ক চুপ করে রইল। তারানাথ বললেন, তুমি ইতিমধ্যে বুঝেছে, তাই না? অর্কর মুখ পাল্টালো, চোখ একটু ভিজল, বলল, বাবা? তারানাথ বললেন, হ্যাঁ।
অর্ক চুপ করে রইল অনেকক্ষণ। তারপর বলল, তাহলে বাবা কেন চলে যান না? কেন এখানে থাকেন? তারানাথ বললেন, কারণ তোমার জন্য চিন্তা আছে, এবং আরেকটা কারণ, তোমার বাবার আত্মার উপরে একটা শক্তি আছে। সেই শক্তি তাকে আটকে রেখেছে। অর্ক বলল, কে দিয়েছে সেই শক্তি? তারানাথ বললেন, হারান ঘোষ। অর্কর চোখে একটা ভাব এলো, রাগের। বলল, কেন? তারানাথ বললেন, কারণ তোমার বাবা একসময় হারানের একটা কাজ নষ্ট করেছিল। হারান সেটা ভোলেনি। অর্ক বলল, বাবাকে মুক্ত করতে পারবেন? তারানাথ বললেন, চেষ্টা করব, আজ রাতে। অর্ক বলল, আমি কি করব? তারানাথ বললেন, ঘরে থাকবে, কোথাও যাবে না। দুপুরের দিকে রমেশ এলো। তারানাথ দরজায় দেখলেন বছর 18, চোখে একটা চালাকি, হাতে সিগারেট। বলল, অর্ক আছে? তারানাথ বললেন, নেই। রমেশ বলল, কোথায় গেছে? তারানাথ বললেন, জানি না। রমেশ একটু সন্দেহের চোখে তারানাথকে দেখল, তারপর চলে গেল। তারানাথ ঘরে ঢুকলেন। অর্ক দেখেছিল, বলল, রমেশ বুঝেছে আমি আছি। তারানাথ বললেন, আসুক, তুমি যাবে না। অর্ক বলল, রমেশ রাগ করবে। তারানাথ বললেন, রমেশের রাগে তোমার কি যায় আসে? অর্ক চুপ করল। বিকেলে সুরেশবাবু তারানাথকে ডাকলেন। বললেন, হারান ঘোষ লোক পাঠিয়েছিল, বলেছে আপনি কাল রাতে গিয়েছিলেন, বলেছে এটা ঠিক হয়নি। তারানাথ বললেন, কি বলেছে আর? সুরেশবাবু বললেন, বলেছে আপনি চলে গেলে ভালো হয়, নইলে সমস্যা হবে। তারানাথ বললেন, হুমকি? সুরেশবাবু বললেন, ভয় লাগছে। তারানাথ বললেন, ভয় পাবেন না, আজ রাতে। সুরেশবাবু বললেন, আমি কি কিছু করতে পারি? তারানাথ বললেন, আজ রাতে আপনি ঘরে থাকবেন, দরজা বন্ধ রাখবেন। সন্ধ্যায় তারানাথ প্রস্তুতি নিলেন। ত্রিশূল, মালা, কর্পূর, গঙ্গাজল, লাল সুতো, পুঁথির পাতা সব বের করলেন। মন্ত্র পড়লেন, প্রতিটা জিনিস সক্রিয় করলেন। হরিপদ দেখছিল। তারানাথ বললেন, আজ রাতে দুটো কাজ। প্রথমে মিতাইয়ের আত্মার উপরের শক্তি সরানো, তারপর অর্কর মধ্যে হারানের যে প্রভাব ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা। হরিপদ বলল, দুটো একসাথে? তারানাথ বললেন, করতে হবে, কারণ দুটো আলাদা নয়, একই শক্তির দুটো দিক। হরিপদ বলল, হারান? তারানাথ বললেন, সে জেনে গেছে আমি আছি, আজ রাতে সে বসে থাকবে না। রাত নামল। অর্ক ঘরে ছিল, কিন্তু অস্থির। তারানাথ গেলেন, দেখলেন অর্ক বিছানায় বসে আছে, হাঁটু মুড়ে, মুখ গম্ভীর। তারানাথ পাশে বসলেন, বললেন, কি হয়েছে? অর্ক বলল, মাথায় সেই শব্দ আসছে, জোরে। তারানাথ বললেন, কি বলছে? অর্ক বলল, বলছে রমেশের কাছে যেতে, বলছে আজ রাতে না গেলে পরে অনেক কিছু হারাবো। তারানাথ বুঝলেন, হারান সক্রিয় হয়েছে, সন্ধ্যার পর থেকে প্রভাব বাড়াচ্ছে। তারানাথ বললেন, অর্ক, সেই শব্দ তোমার নিজের নয়, বাইরে থেকে আসছে। অর্ক বলল, কোথায় থেকে? তারানাথ বললেন, হারান ঘোষ, সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। অর্ক বলল, কেন? তারানাথ বললেন, কারণ তুমি নিতাইয়ের ছেলে। অর্ক চুপ করল। তারানাথ অর্কর কবজিতে লাল সুতো বাঁধলেন,
গাত্রবন্ধনের মন্ত্র পড়লেন। অর্ক বলল, এটা কি? তারানাথ বললেন, রক্ষার সুতো। মাথার সেই শব্দ কমবে। অর্ক কবজির দিকে তাকালো। তারানাথ বললেন, খুলবে না। অর্ক মাথা নাড়ল। তারানাথ ঘর থেকে বেরিয়ে এলেন। রাত 10টায় তারানাথ বসার ঘরে বসলেন। মন্ত্র পড়তে শুরু করলেন। সেই প্রথম ভাগের মন্ত্র, আত্মার উপরের শক্তি দুর্বল করার মন্ত্র। মন্ত্র পড়তে 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 তারানাথ অনুভব করলেন বাড়ির বাতাস পাল্টাচ্ছে, ধীরে কিন্তু স্পষ্টভাবে। হরিপদ পাশে বসেছিল, কিছু বলল না। রাত 11টা। সেই আকৃতি এলো, এইবার সরাসরি বসার ঘরে। তারানাথ দেখলেন সেই ঝাপসা মুখ, কিন্তু এইবার আগের চেয়ে স্পষ্ট। নিতাইয়ের চেহারা বেশি বোঝা যাচ্ছে। তারানাথের মন্ত্র কাজ করছে, কিন্তু সাথে সেই অন্য ভাবটাও আছে, সেই রাগ। তারানাথ মন্ত্র থামালেন না। আকৃতি এগোলো, থামল, আবার এগোলো, যেন দুটো টান, একটা এগোতে বলছে আরেকটা থামতে। তারানাথ বললেন, নিতাই শোনো। আকৃতি থামল। তারানাথ বললেন, তুমি অর্কের জন্য থেকেছ, কিন্তু হারানের শক্তি তোমাকে ব্যবহার করছে। আমি সেই শক্তি সরাব। আকৃতির সেই কষ্টের ভাব গভীর হল। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। আকৃতি কাঁপল। তারপর সেই অন্য ভাব হঠাৎ তীব্র হয়ে গেল, সেই রাগ। আকৃতি তারানাথের দিকে ছুটল। তারানাথ ত্রিশূল তুললেন, কিন্তু এইবার ত্রিশূল ব্যবহার করলেন না, মালা সামনে ধরলেন। আকৃতি থামল। তারানাথ বললেন, নিতাই তুমি লড়াই করো, ভেতর থেকে। আকৃতি কাঁপল। সেই দুটো ভাবের লড়াই, নিতাই এবং সেই শক্তি। তারানাথ মন্ত্রের দ্বিতীয় ভাগ শুরু করলেন, শক্তি আলাদা করার মন্ত্র। আকৃতি তীব্রভাবে কাঁপল, এবং তখনই ওপর থেকে শব্দ এলো, অর্কর ঘর থেকে। তারানাথ মন্ত্র থামালেন না, কিন্তু হরিপদের দিকে তাকালেন। হরিপদ ছুটে উপরে গেল। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। আকৃতির উপরের শক্তি আলাদা হচ্ছে, ধীরে। তখনই বাইরে থেকে একটা শব্দ হলো, দরজায়। তারানাথ বুঝলেন, হারান। দরজায় কড়া নাড়ছে না, কিন্তু বাইরে আছে। তার উপস্থিতি অনুভব হচ্ছে, সেই কালো বিদ্যার উপস্থিতি। তারানাথ মন্ত্র থামালেন না, কিন্তু হারানের উপস্থিতি বাড়ছে। ঘরের বাতাসে সেই কালো শক্তি ঢুকছে। আকৃতির উপরে নিয়ন্ত্রণ আবার শক্ত হচ্ছে। তারানাথ বুঝলেন, হারান বাইরে থেকে সেই শক্তিকে শক্তি দিচ্ছে। মন্ত্র আরও জোরে পড়লেন। আকৃতি আবার কাঁপল, কিন্তু এইবার অন্যরকম। নিতাইয়ের ভাব একটু বেশি এলো। তারানাথ বললেন, নিতাই শেষবার, পারবে? আকৃতি স্থির হল। তারপর সেই ঝাপসা মুখে একটা পরিবর্তন এলো। নিতাইয়ের মুখ স্পষ্ট হল, এবং তারানাথ দেখলেন সেই মুখে কষ্ট আছে, কিন্তু আরও কিছু আছে, একটা দৃঢ়তা। তখনই উপর থেকে হরিপদের গলা এলো, বলল, তারানাথ দা। তারানাথ বললেন, কি? হরিপদ বলল, অর্ক নেই। তারানাথ থামলেন। মন্ত্র থামাতে পারেন না, কিন্তু অর্ক নেই। হরিপদ নামল, বলল, জানালা দিয়ে বেরিয়ে গেছে। গাত্রবন্ধনের সুতো বিছানায় পড়ে আছে। তারানাথ বুঝলেন, হারান মন্ত্র থামানোর জন্যই এই কাজ করেছে। অর্ককে টেনে বের করেছে, সুতো খুলে ফেলেছে। তারানাথ দ্রুত সিদ্ধান্ত নিলেন। মন্ত্র অসম্পূর্ণ রেখে উঠলেন। হরিপদকে বললেন,
আকৃতির কাছে থাকো, মালা হাতে রাখো। মন্ত্র পড়তে পারবে না, কিন্তু মালা ধরে থাকো। হরিপদ বলল, আপনি? তারানাথ বললেন, অর্কের পেছনে। বেরোলেন। রাতের গলি, অন্ধকার। তারানাথ ছুটলেন। রমেশদের আড্ডা কোথায় সুরেশবাবুর কাছে শুনেছিলেন। 2 গলি দূরে একটা পুরনো গুদাম ঘর। ছুটতে ছুটতে গলি পার হলেন। দূরে কয়েকটা ছেলে, মশালের আলো। অর্ক আছে। তারানাথ থামলেন। দেখলেন রমেশ এবং আরও 3 জন। তাদের সামনে অর্ক। অর্কর চোখ অদ্ভুত, হারানের প্রভাব। গাত্রবন্ধন নেই। রমেশ বলছে কিছু, অর্ক শুনছে। তারানাথ এগোলেন। রমেশ তারানাথকে দেখে থামল, বলল, কে? তারানাথ অর্কের কাছে গেলেন, বললেন, চলো। অর্ক তারানাথের দিকে তাকালো। সেই চোখ, হারানের প্রভাবে। বলল, আমি এখানে থাকব। তারানাথ বললেন, না। রমেশ বলল, কে আপনি, বাপ নাকি? তারানাথ রমেশের দিকে তাকালেন না, অর্কের দিকেই তাকিয়ে রইলেন। বললেন, অর্ক, তোমার বাবা অপেক্ষা করছেন। অর্কর চোখে একটু পরিবর্তন এলো, হারানের প্রভাব একটু সরল। তারানাথ বললেন, তোমার বাবা আজ রাতে মুক্ত হবেন, কিন্তু তুমি এখানে থাকলে হবে না। অর্ক কাঁপল। রমেশ বলল, এই লোকটা কে? অর্ক, চলো, কাজ আছে। তারানাথ বললেন, অর্ক। অর্ক তারানাথের দিকে তাকালো। সেই চোখে এবার 2টো ভাব, হারানের প্রভাব এবং অর্কের নিজের। তারানাথ বললেন, তুমি কি চাও বাবা মুক্ত হোক? অর্কর চোখে জল এলো, মাথা নাড়ল। তারানাথ বললেন, তাহলে চলো। অর্ক একটু টলল, তারপর তারানাথের দিকে এগোলো। রমেশ বলল, এই, কোথায় যাচ্ছিস? অর্ক থামল। হারানের প্রভাব আবার এলো। তারানাথ দ্রুত অর্কের কবজি ধরলেন, আর একটা সুতো বের করলেন পকেট থেকে, বাঁধলেন, মন্ত্র পড়লেন। অর্ক একটু কাঁপল। তারপর সেই চোখের সেই অদ্ভুত ভাব সরে গেল। অর্ক বলল, বাড়ি যাব। রমেশ এগিয়ে এলো, বলল, কোথায় যাচ্ছিস? তারানাথ রমেশের দিকে তাকালেন, বললেন, সরো। রমেশ থামল। তারানাথের চোখে কিছু একটা আছে। রমেশ সরল। তারানাথ অর্ককে নিয়ে হাঁটলেন। পেছনে রমেশরা দাঁড়িয়ে রইল। গলিতে ঢুকতেই তারানাথ অনুভব করলেন সেই কালো শক্তির উপস্থিতি। হারান কাছে আছে। তারানাথ থামলেন, অর্ককে বললেন, দৌড়াও, বাড়িতে যাও। অর্ক বলল, আপনি? তারানাথ বললেন, আমি আসছি, দৌড়াও। অর্ক দৌড়াল। তারানাথ খুললেন। গলির অন্ধকারে একটা মানুষ, হারান ঘোষ। একা, কিন্তু একা নয়, তার চারপাশে একটা অদৃশ্য শক্তি। তারানাথ অনুভব করছেন। হারান বলল, ছেলেটাকে নিয়ে গেলে? তারানাথ বললেন, হ্যাঁ। হারান বলল, ভুল করলে? তারানাথ বললেন, হয়তো। হারান বলল, তুমি জানো না কার সাথে কথা বলছো? তারানাথ বললেন, জানি। হারান ঘোষ, তান্ত্রিক, কালো বিদ্যা চর্চাকারী এবং খুনি। হারানের মুখে একটা ভাব এলো, বলল, যাও, এখনো সময় আছে। তারানাথ বললেন, আমি যাব না। হারান বলল, তাহলে?
সেই কালো শক্তি সরাসরি এলো। তারানাথ মালা সামনে ধরলেন। শক্তি থামল। তারানাথ মন্ত্র পড়লেন। হারান পিছিয়ে গেল, কিন্তু সরল না। তারানাথ ত্রিশূল এলে কর্পূর দিলেন। আগুন ধরল। সেই আগুন হারানের দিকে ধরলেন। হারান একটু সরল, কিন্তু তারপর হারান নিজের মন্ত্র পড়তে শুরু করল। তারানাথ অনুভব করলেন সেই কালো শক্তি আবার আসছে, কিন্তু এইবার বেশি। হারান নিজে সরাসরি ব্যবহার করছে। তারানাথ আহত হলেন। সেই শক্তি তারানাথের ডান কাঁধে লাগল। জ্বালা হল। তারানাথ টলে গেলেন, কিন্তু দাঁড়িয়ে রইলেন। মন্ত্র থামালেন না। হারান এগোল। তারানাথ গঙ্গা জল ছিটালেন। হারান থামল। দুজন দাঁড়িয়ে গলির অন্ধকারে। তারানাথ বললেন, আজ রাতে নয়, কিন্তু এটা শেষ হবে। হারান বলল, তুমি থাকলে শেষ হবে না। তারানাথ বললেন, দেখা যাবে। পিছিয়ে এলেন বাড়ির দিকে। হারান পিছনে আসেনি। সুরেশবাবুর বাড়িতে ঢুকলেন। হরিপদ নামল। বলল, কি হলো? তারানাথ বললেন, হারান ছিল। হরিপদ বলল, আহত হয়েছেন? তারানাথ কাঁধে হাত দিলেন। জ্বালা আছে, কিন্তু বেশি নয়। বললেন, সামান্য। অর্ক বসার ঘরে ছিল। তারানাথকে দেখে উঠল। বলল, কি হলো? রক্ত? তারানাথ বললেন, কিছু না। অর্ক বলল, আমার কারণে। তারানাথ বললেন, তোমার কারণে নয়। হরিপদ কাপড় পাত্র। তারানাথ বসলেন। সেই আকৃতি এখনো আছে বসার ঘরে। হরিপদ মালা ধরে বসেছিল। আকৃতি কাছে আসেনি। তারানাথ দেখলেন, সেই ঝাপসা মুখে এইবার নিতাইয়ের ভাব স্পষ্ট। তারানাথ বললেন, মন্ত্র অসম্পূর্ণ রয়ে গেছে, কিন্তু প্রথম ভাগ পড়া হয়েছে। শক্তি দুর্বল হয়েছে। হরিপদ বলল, কাল? তারানাথ বললেন, কাল রাতে, কিন্তু হারানকেও একসাথে সামলাতে হবে। হরিপদ বলল, কিভাবে? তারানাথ বললেন, একটা পথ আছে, কিন্তু ঝুঁকি আছে। হরিপদ চুপ করল। অর্ক বলল, আমি সাহায্য করতে পারি? তারানাথ তাকালেন। অর্কর চোখ। হারানের প্রভাব এখন কম। গাত্রবন্ধনের সুতো আছে, কিন্তু সেই চোখে একটা নতুন ভাব, দৃঢ়তা। তারানাথ বললেন, পারবে। অর্ক বলল, কি করতে হবে? তারানাথ বললেন, কাল রাতে বাবার সাথে কথা বলতে হবে। অর্ক বলল, কিভাবে? তারানাথ বললেন, আমি পথ করে দেব, তুমি বলবে। অর্ক মাথা নাড়ল। তারানাথ সেই আকৃতির দিকে তাকালেন। নিতাইয়ের ঝাপসা মুখ। বললেন, কাল রাতে। আকৃতি কাঁপল। বাইরে কলকাতার রাত, গলিতে অন্ধকার। তারানাথ মালায় হাত দিলেন। কাল রাতে দুটো কাজ, নিতাইকে মুক্ত করা, হারানকে শেষ করা, একসাথে। সারাটা দিন প্রস্তুতিতে কাটল। সকালে তারানাথ উঠলেন ভোরে। গুরুর পুঁথির সেই পাতা আবার পড়লেন। মন্ত্র মাথায় ঝালাই করলেন। আত্মার উপরের শক্তি আলাদা করার মন্ত্র, এবং তার পরের মন্ত্র, সেই শক্তি বিনাশের। কিন্তু হারানকে সামলানোর জন্যে আলাদা মন্ত্র দরকার। তারানাথ আরেকটা পাতা বের করলেন।
গুরু এই পাতা দিয়েছিলেন অনেক বছর আগে। বলেছিলেন যে কালো বিদ্যা চর্চা করে তার বিরুদ্ধে। কিন্তু সেই মন্ত্র পড়তে হলে একটা শর্ত আছে। সেই মানুষের কালো বিদ্যার উৎস ভাঙতে হবে। হারানের কালো বিদ্যার উৎস কোথায়? নিতাইয়ের আত্মার উপরে সেই শক্তি। সেটা সরালে হারান দুর্বল হবে। তখন সেই মন্ত্র কাজ করবে। দুটো মন্ত্র একটার সাথে আরেকটা জড়িত, একসাথে করতে হবে। সকালে অর্ক উঠল। তারানাথ বললেন, আজ রাতের জন্য প্রস্তুত? অর্ক বলল, হ্যাঁ। তারানাথ বললেন, বাবার সাথে কথা বলতে পারবে? অর্ক একটু চুপ করল, তারপর বলল, পারবো। তারানাথ বললেন, কি বলবে? অর্ক বলল, বলবো যেতে পারো, আমি ঠিক থাকব। তারানাথ চুপ করে রইলেন। এই কথাটুকু, এটাই দরকার। নিতাইয়ের আত্মা থেকে যাওয়ার কারণ হলো ছেলের চিন্তা। ছেলে যদি বলে থাকতে পারো তাহলে নিতাই যেতে পারবেন না, কিন্তু ছেলে যদি বলে যাও তাহলে নিতাই বুঝবেন ছেলে নিজে দাঁড়াতে পারবে। তারানাথ বললেন, একটা কথা, বলার সময় কাঁদলে চলবে না। অর্ক বলল, কাঁদব না। তারানাথ বললেন, কঠিন হবে। অর্ক বলল, জানি। তারানাথ উঠলেন। দুপুরে হরিপদকে ডাকলেন। বললেন, আজ রাতে তুমি বাইরে থাকবে। হারান আসবে, তুমি কলির মুখে থাকবে। হরিপদ বলল, আমি কি করব? তারানাথ বললেন, এই গঙ্গা জলের শিশি, হারান এলে এটা তার পথে ঢালবে। হরিপদ বলল, তারপর? তারানাথ বললেন, তারপর সরে যাবে। হারান সরাসরি তোমাকে আক্রমণ করবে না, কিন্তু গঙ্গা জলে তার শক্তি একটু কমবে। হরিপদ বলল, একটু? তারানাথ বললেন, একটুই যথেষ্ট। আমাকে মাত্র কয়েক মিনিট দরকার। হরিপদ মাথা নাড়ল। বিকেলে সুরেশবাবুকে ডাকলেন। বললেন, আজ রাতে উপরে থাকবেন, দরজা বন্ধ। যাই হোক। সুরেশবাবু বললেন, অর্ক? তারানাথ বললেন, অর্ক আমার সাথে বসার ঘরে থাকবে। সুরেশবাবু বললেন, বিপদ হবে না তো? তারানাথ বললেন, হবে, কিন্তু সামলাবো। সুরেশবাবু বললেন, আমার ছেলের আত্মা কি সত্যিই আসবে? তারানাথ বললেন, আসবে। সুরেশবাবুর চোখ ভরে এলো। বললেন, আমি কি দেখতে পাবো? তারানাথ বললেন, না, কিন্তু অর্ক পাবে। সুরেশবাবু চুপ করলেন। সন্ধ্যায় সব প্রস্তুতি নিলেন। ত্রিশূল, মালা, কর্পূর, গঙ্গা জল, লাল সুতো, পুঁথির পাতা এবং আরেকটা জিনিস, একটা ছোট মাটির পাত্র। তারানাথ সারাদিন এটা তৈরি করেছেন। ভেতরে কিছু উপাদান, মন্ত্র পড়া। এই পাত্র হারানের কালো বিদ্যার বিরুদ্ধে। রাত নামল। অর্ক বসার ঘরে বসল। তারানাথ পাশে, হরিপদ বাইরে গেল। বাড়ি শান্ত। সুরেশবাবু উপরে। রাত 10টায় তারানাথ মন্ত্র শুরু করলেন। সেই মন্ত্র, প্রথম ভাগ থেকে। কিন্তু এইবার সুরে নয়। গতকাল রাতে প্রথম ভাগ পড়া হয়েছিল, আজ দ্বিতীয় ভাগ। শক্তি আলাদা করার মন্ত্র। মন্ত্র শুরু হতেই বাড়ির বাতাস পাল্টে গেল, দ্রুত। অর্ক বলল, কি হচ্ছে? তারানাথ মন্ত্র পড়তে পড়তে বললেন, স্বাভাবিক, ভয় নেই। আকৃতি এলো,
সরাসরি বসার ঘরে। এইবার আগের চেয়ে স্পষ্ট। নিতাইয়ের চেহারা বেশি বোঝা যাচ্ছে, কারণ গতকাল রাতের মন্ত্রে শক্তি দুর্বল হয়েছিল। অর্ক দেখল, একটু নড়ল। তারানাথ মন্ত্র থামালেন না। অর্ক বলল, বাবা। আকৃতি থামল। সেই ঝাপসা মুখে সেই কষ্টের ভাব। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। আকৃতি আরও স্পষ্ট হল। নিতাইয়ের মুখ স্পষ্ট, কিন্তু সেই অন্য ভাবও আছে, রাগ, সেই শক্তি। তারানাথ মন্ত্রের মাঝখানে এসেছেন। সেই শক্তি আলাদা হচ্ছে। আকৃতি কাঁপছে। নিতাই এবং সেই শক্তি দুজন আলাদা হওয়ার চেষ্টা করছে। তখনই বাইরে থেকে শব্দ হল, হারান। তারানাথ বুঝলেন, হারান এসেছে। মন্ত্র থামানো যাবে না। হরিপদ বাইরে আছে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। বাইরে কিছু শব্দ, হরিপদের গলা। তারপর থামল। হারানের উপস্থিতি ঘরে ঢুকছে। কালো শক্তি, আকৃতির উপরের শক্তি আবার শক্ত হতে চাইছে। তারানাথ মন্ত্র আরো জোরে পড়লেন। অর্ক বলল, বাবা শোনো। আকৃতি অর্কের দিকে ঘুরল। অর্ক বলল, আমি ঠিক আছি, ভালো থাকব। সেই ঝাপসা মুখে নিতাইয়ের চোখ, সেই চোখে কিছু একটা। অর্ক বলল, তুমি যেতে পারো। আকৃতি কাঁপল। তারানাথ মন্ত্রের শেষ অংশ পড়লেন। সেই শক্তি আলাদা হতে শুরু করল ধীরে। আকৃতি থেকে একটা অন্ধকার আলাদা হচ্ছে। সেই অন্ধকারে সেই রাগ, সেই হারানের শক্তি। নিতাইয়ের আকৃতি হালকা হতে লাগল। সেই কষ্টের ভাব কমল। তখনই দরজা খুলল। হারান ঘরে ঢুকল। মুখে রাগ, হাতে কিছু একটা। তারানাথ দেখলেন একটা মাটির টুকরো, কালো রঙের। হারান মন্ত্র পড়তে শুরু করল। তারানাথ বুঝলেন এটা পাল্টা মন্ত্র, তারানাথের মন্ত্র থামানোর জন্য। তারানাথ মন্ত্র থামালেন না। দুটো মন্ত্র একসাথে। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আকৃতির শক্তি আলাদা হওয়া থামল। হারানের মন্ত্র কাজ করছে। তারানাথ পকেট থেকে মাটির পাত্র বের করলেন। হারানের দিকে ছুড়ে দিলেন। পাত্র মাটিতে পড়ে ভাঙল। হারান চমকাল। পাত্রের ভেতরের উপাদান ছড়িয়ে পড়ল। হারানের মন্ত্র বন্ধ হয়ে গেল। তারানাথ তৃতীয় মন্ত্র শুরু করলেন, হারানের বিরুদ্ধের মন্ত্র। হারান পিছিয়ে গেল, কিন্তু পড়ে গেল না। হারান আবার মন্ত্র শুরু করল, কিন্তু এইবার শব্দ আসছে না ঠিক মতো। পাত্রের উপাদান তার কিছু শক্তি কমিয়েছে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। হারান তারানাথের দিকে এগোল, সরাসরি। তারানাথ ত্রিশূলে কর্পূর দিলেন। আগুন ধরল। হারান থামল, কিন্তু থেমে থেকে সেই কালো মাটির টুকরো ছুঁড়ে দিল। তারানাথের বুকে লাগল সেই শক্তি। তারানাথ টলে গেলেন, কিন্তু পড়লেন না, মন্ত্র থামালেন না। অর্ক দৌড়ে তারানাথের পাশে এলো। হারান বলল, সরে যাও ছেলে। অর্ক স্মরণ না। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। হারানের মুখে একটা পরিবর্তন এলো। কিছু একটা বুঝছে। তারানাথের মন্ত্র কাজ করছে। হারানের কালো বিদ্যার উৎস সেই শক্তি। সেই শক্তি নিতাইয়ের আত্মার সাথে আটকানো ছিল। তারানাথ সেই শক্তি আলাদা করছেন। হারান সেটা বুঝতে পারছে। হারান এগোলো। তারানাথকে থামাতে অর্ক সামনে গেল। হারান থামল, অর্কের দিকে তাকালো, বলল, সরো। অর্ক বলল,
না। হারান হাত তুলল। তারানাথ বললেন, অর্ক। অর্ক সরে গেল। তারানাথ ত্রিশূল হারানের দিকে ধরলেন। হারান থামল। তারানাথ মন্ত্রের শেষ অংশে পৌঁছালেন। আকৃতি থেকে সেই অন্ধকার আলাদা হতে শুরু করল, দ্রুত। হারান সেটা দেখল। মুখে আতঙ্ক এলো। বলল, না। তারানাথ মন্ত্র থামালেন না। সেই অন্ধকার আকৃতি থেকে সম্পূর্ণ আলাদা হল। ঘরের মাঝখানে একটা ছায়ার মতো, ঘন। হারান সেই ছায়ার দিকে ছুটল, কিন্তু তারানাথ ত্রিশূলের আগুন সেই ছায়ায় ছুঁইয়ে দিলেন। শেষ মন্ত্র উচ্চারণ করলেন। সেই ছায়া কাঁপল তীব্রভাবে। হারান থামল। ছায়া সংকুচিত হতে লাগল। হারান বলল, না, না। ছায়া আরো ছোট হল, তারপর মিলিয়ে গেল। ঘরে একটা শব্দ হল, সেই পরিচিত শব্দ, দীর্ঘ নিঃশ্বাসের মতো। হারান মাটিতে বসে পড়ল। তার মুখে আর সেই শক্তি নেই, শুধু একজন মাঝবয়সী মানুষ, ক্লান্ত। তারানাথ হারানের দিকে তাকালেন, বললেন, শক্তি গেছে? হারান বলল, তুমি কি করলে? তারানাথ বললেন, তোমার কালো বিদ্যার উৎস ছিল সেই শক্তি, সেটা গেছে। এখন তুমি সাধারণ মানুষ। হারান বলল, আমি? তারানাথ বললেন, তোমার পাপের বিচার আমি করব না, সেটা অন্যভাবে হবে, কিন্তু এই পাড়া থেকে চলে যাও। হারান কিছু বলল না, উঠল টলতে টলতে, দরজা দিয়ে বেরিয়ে গেল। তারানাথ ঘুরলেন। আকৃতি এখনো আছে, কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই অন্ধকার শক্তি নেই, শুধু নিতাইয়ের আকৃতি, স্পষ্ট, হালকা, এবং সেই মুখে আর কষ্ট নেই। অর্ক এগোলো, বলল, বাবা। আকৃতি অর্কের দিকে তাকালো। সেই মুখে একটা ভাব, যে ভাব মানুষের মুখে থাকে যখন অনেক দিন পরে প্রিয় কাউকে দেখে। অর্কর চোখ ভরে এলো, বলল, তুমি যেতে পারো। আকৃতি নড়ল না। অর্ক বলল, আমি ঠিক থাকবো, দাদু আছেন, আর আমি নিজেও পারবো। আকৃতির সেই মুখে একটা হাসির আভাস এলো। অর্ক বলল, আমাকে ক্ষমা করো, এই কটা মাস। আকৃতি হাত তুলল অর্কের মাথার কাছে, স্পর্শ করল না, কিন্তু কাছে। তারানাথ দেখলেন সেই হাতে ভালোবাসা আছে। অর্ক চোখ বন্ধ করল। আকৃতি ধীরে ধীরে হালকা হতে লাগলো, স্বচ্ছ, তারপর মিলিয়ে যেতে লাগলো। যাওয়ার আগে একবার তারানাথের দিকে তাকালো, সেই মুখে কৃতজ্ঞতা। তারপর গেল। ঘর ফাঁকা। অর্ক দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ, এক গাল জল। তারানাথ কিছু বললেন না। কিছুক্ষণ পরে অর্ক চোখ খুলল, বলল, গেছে। তারানাথ বললেন, হ্যাঁ। অর্ক বলল, কোথায় গেছে? তারানাথ বললেন, যেখানে যাওয়ার। অর্ক বলল, ভালো থাকবে? তারানাথ বললেন, হ্যাঁ। অর্ক মাটিতে বসে পড়ল, কাঁদল, কিন্তু আগের মতো নয়। এই কান্নায় ভয় নেই, কষ্ট আছে, কিন্তু একটা মুক্তিও আছে। হরিপদ ঢুকল, বলল, হারান গেছে। তারানাথ বললেন, জানি। হরিপদ বলল, কি হলো? তারানাথ বললেন, শেষ হয়েছে। সকালে সুরেশবাবু নামলেন, অর্ককে দেখলেন।
অর্ক তারানাথের পাশে বসে আছে, চোখ লাল, ক্লান্ত, কিন্তু মুখে একটা শান্তি আছে। সুরেশবাবু বললেন, নিতাই? তারানাথ বললেন, মুক্ত হয়েছেন। সুরেশবাবু চুপ করলেন, তারপর চশমা খুলে চোখ মুছলেন, বললেন, হারান? তারানাথ বললেন, শক্তি নেই, চলে গেছে। সুরেশবাবু অর্কের দিকে তাকালেন। অর্ক উঠে দাদুর পাশে গেল। দুজন চুপ করে বসে রইলেন। বিদায়ের সময় সুরেশবাবু বললেন, পারিশ্রমিক? তারানাথ বললেন, না। সুরেশবাবু বললেন, কিছু একটা নিতে হবে। তারানাথ বললেন, অর্ককে মানুষ করুন। সুরেশবাবু বললেন, করব। অর্ক দরজায় দাঁড়িয়েছিল। তারানাথকে দেখে বলল, বাবা, কতদিন ছিলেন? তারানাথ বললেন, 5 বছর। অর্ক বলল, আমার জন্য? তারানাথ বললেন, হ্যাঁ। অর্ক চুপ করে রইল। তারানাথ বললেন, তোমার বাবা একটা কাজ করে গেছেন, তোমার জীবন রক্ষা করেছেন। এখন তোমার কাজ নিজেকে তৈরি করা। অর্ক মাথা নাড়ল। তারানাথ হাঁটলেন। পাড়ার গলি, সকালের আলো, মানুষ বেরোচ্ছেন, চায়ের দোকান খুলেছে। সাধারণ সকাল। হরিপদ পাশে বলল, হারান কোথায় গেছে? তারানাথ বললেন, জানি না। হরিপদ বলল, ফিরবে না? তারানাথ বললেন, ফিরতে পারবে না, শক্তি নেই। হরিপদ বলল, অর্ক? তারানাথ বললেন, ঠিক হবে, সময় লাগবে, কিন্তু ছেলেটার মধ্যে একটা শক্তি আছে। হরিপদ বলল, বাবার মতো? তারানাথ বললেন, হ্যাঁ। স্টেশনে পৌঁছালেন। ট্রেনের অপেক্ষায় বসলেন। হরিপদ বলল, পরের চিঠি? তারানাথ বললেন, আসবে। হরিপদ বলল, কখন? তারানাথ বললেন, সময় মতো। হরিপদ বলল, এই গল্পটা অন্যরকম ছিল। তারানাথ বললেন, কিভাবে? হরিপদ বলল, ভূত আর মানুষের বিপদ একসাথে। তারানাথ বললেন, সব সময় তাই। মানুষের বিপদ আর অদৃশ্যের বিপদ আলাদা নয়, একটার সাথে আরেকটা জড়ানো। হরিপদ চুপ করল। ট্রেন এলো। উঠলেন। জানালার ধারে বসলেন। কলকাতা সরে যাচ্ছে। সেই পুরনো পাড়া, সেই গলি। তারানাথ ভাবলেন নিতাইয়ের কথা। 5 বছর, ছেলের পাশে, দেখেছেন, সতর্ক করেছেন, বাধা দিয়েছেন, কিন্তু কথা বলতে পারেননি। এটাই সবচেয়ে কঠিন। কাছে থেকেও দূরে। মালায় হাত দিলেন। বাইরে সকালের রোদ।